ফ্লোরিডায় নাইট ক্লাবে হামলার দায় স্বীকার জঙ্গি গোষ্ঠী আইএসের। একে বিদ্বেষপূর্ণ সন্ত্রাসী কর্মকাণ্ড বললেন মার্কিন প্রেসিডেন্ট ওবামা। ফ্লোরিডায় নাইট ক্লাবে হামলার জেরে নিউ ইয়র্কের সর্বোচ্চ সতর্কতা, ব্যক্তি পর্যায়ে আগ্নেয়াস্ত্র ব্যবহার নিষিদ্ধে জোর ব্যবস্থা নেওয়ার আহ্বান। এবার মসুলের দক্ষিণাঞ্চলে অগ্রসর হচ্ছে ইরাকি বাহিনী। ফাল্লুজায় আইএসের হামলায় 19 বেসামরিক নাগরিক নিহত। এবং 9/11 প্রতিবেদনে সৌদি আরবের জড়িত থাকার প্রমাণ নেই বললেন সিআইএ প্রধান। ইসরায়েল ও সৌদির সম্পৃক্ততা লুকাতে চায় যুক্তরাষ্ট্র, অভিযোগ সাবেক মার্কিন কূটনীতিকের। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি হাফসাতুন্নেসা। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নাইট ক্লাবে এক বন্দুকধারীর হামলায় 50 জন নিহতের ঘটনায় দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট। হামলাকারী 29 বছর বয়সী আফগান বংশোদ্ভূত মার্কিন নাগরিক ওমর মাতিন বলে জানিয়েছে পুলিশ। হামলার পর রাজ্য জুড়ে জরুরি অবস্থা জারি করা হয়েছে। এদিকে শনিবারের এই ঘটনায় নিন্দা প্রকাশ করে একে বিদ্বেষপূর্ণ সন্ত্রাসী কর্মকাণ্ড বলে উল্লেখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। শনিবার স্থানীয় সময় রাত 2টার দিকে মুহুর্মুহু গুলির শব্দে কেঁপে ওঠে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের ওরল্যান্ডো শহর। শহরের পালস নামে সমকামীদের একটি নাইট ক্লাবে অতর্কিত হামলা চালায় এক বন্দুকধারী। প্রত্যক্ষদর্শীদের বরাতে বিবিসি জানায়, হামলার সময় নাইট ক্লাবটিতে থাকা শতাধিক মানুষকে জিম্মি করে এলোপাতাড়ি গুলিবর্ষণ করে হামলাকারী। বন্দুকধারী রাত 2টার দিকে গুলি চালাতে শুরু করে। তখন অনেকে মেঝেতে শুয়ে পড়েন, তবে কে গুলি করেছে বোঝা যায়নি। ক্রিস আমার বন্ধু, আমরা একসঙ্গে ছিলাম। হঠাৎই কাঁচ ভাঙার শব্দ শুনি, এরপরই মাটিতে লুটিয়ে পড়ে সে। এর কিছুক্ষণ পরেই জিম্মিদের মুক্ত করতে ক্লাব কর্তৃপক্ষের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র পুলিশের সোয়াত টিম। 3 ঘন্টার অভিযানে রোববার ভোরে হামলাকারী নিহত হওয়ার পর তার কাছ থেকে AR-15 অ্যাসল্ট রাইফেল, ছোট আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করে পুলিশ। হামলায় অন্তত 50 জন নিহত ও 53 জন আহত হয়েছে বলে জানায় পুলিশ। হামলাকারী 29 বছর বয়সী আফগান বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের নাগরিক ওমর মাতিন বলে জানানো হয়। ঘটনার কয়েক ঘন্টা পরই আইএস দায় স্বীকার করেছে বলে আমাক নিউজের বরাতে জানায় মার্কিন গণমাধ্যমগুলো। তবে সত্যি আইএস এই হামলার জন্য দায়ী কিনা তা নিশ্চিত নয় বলে জানান ফ্লোরিডার সিনেটর বিল নেলসন। আইএস দায় স্বীকার করলেও এই হামলা তারাই চালিয়েছে কিনা তা এখনো নিশ্চিত করে বলা যাবে না। FBI এর পূর্ণ তদন্তের পরই বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। ফ্লোরিডার আরেক সিনেটর মার্কো রুবিও ঘটনাকে সন্ত্রাসী হামলা উল্লেখ করে এর বিরুদ্ধে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। ইসলামী সন্ত্রাসবাদীরা কখনোই জয়ী হবে না বলেও এই সময় মন্তব্য করেন তিনি। এদিকে সার্বিক বিষয় নিয়ে রোববারই FBI এর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন প্রেসিডেন্ট বারাক ওবামা। এর আগে হোয়াইট হাউসে দেয়া ভাষণে হামলার নিন্দা জানিয়ে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান ওবামা। এই হামলাকে বর্বর ও বিদ্বেষমূলক বলে উল্লেখ করেন তিনি। আমরা ওরল্যান্ডো শহরবাসীর পাশে আছি। জনগণের রক্ষায় সবাইকে একতাবদ্ধ হতে হবে। সব নিরাপত্তা সংস্থাকে সাথে নিয়ে এ ঘটনা তদন্ত করতে রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছি। এদিকে নাইট ক্লাবটিতে হামলার পর ফ্লোরিডায় জরুরি অবস্থা জারি করা হয়েছে। নিউ ইয়র্কেও নেওয়া হয়েছে সর্বোচ্চ সতর্কতা। 9/11-এর পর ওরল্যান্ডোর হামলাই যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে রক্তক্ষয়ী সন্ত্রাসী ঘটনা। দেলোয়ার হোসেন, সময় সংবাদ। এদিকে লস অ্যাঞ্জেলেসে সমকামীদের একটি অনুষ্ঠানে হামলা চালানোর পরিকল্পনার অভিযোগে 20 বছর বয়সী জেমস হাওয়েল নামের এক মার্কিনীকে আটক করেছে স্থানীয় পুলিশ। ফ্লোরিডার নাইট ক্লাবে হামলায় প্রধান সন্দেহভাজন হামলাকারী আফগান বংশোদ্ভূত ওমর মাতিনের সার্বিক বিষয়ে তদন্ত করছে FBI। মাতিনের বাবা সিদ্দিক মাতিন NBC নিউজকে জানান, এই হত্যাকাণ্ডের সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক নেই। তবে কয়েক মাস আগে মায়ামিতে 2 জন পুরুষকে আপত্তিজনক অবস্থায় দেখে ক্রুদ্ধ হয়েছিল মাতিন। সে কারণে হামলা চালিয়ে থাকতে পারে বলে জানান তিনি। এদিকে মার্কিন গণমাধ্যমের খবরে মাতিনের বাবার ইউটিউব ভিডিওর বরাতে আফগান জাতীয়তাবাদী ও তালেবানের সমর্থক বলে উল্লেখ করা হয়েছে।
ইউটিউবের এমন বেশ কিছু ভিডিওতে মাতিনের বাবা সিদ্দিক মাতিন নিজেকে আফগানিস্তানের প্রেসিডেন্ট হিসেবে তুলে ধরেন। নিজেকে এভাবে উপস্থাপন করায় তাকে বিকৃত মস্তিষ্কের বলে উল্লেখ করছে গণমাধ্যম। ডুরান্ট জিরগা নামে যুক্তরাষ্ট্র ভিত্তিক একটি আফগান চ্যানেলে বিভিন্ন সময় আলোচনায় তাকে দেখা গেছে বলে জানিয়েছে ওয়াশিংটন পোস্ট। এতে নিজেকে আফগান জাতীয়তাবাদী ও পাকিস্তানের ঘোর বিরোধী হিসেবে উল্লেখ করেন সিদ্দিক মাতিন। ভিডিওতে পাক আফগান সীমান্তের বিতর্কিত ডুরান্ট লাইন এলাকা নিয়ে তালেবানকে সমর্থন করতেও দেখা যায় তাকে। তার মতো ছেলে ওমর মাতিনেরও আছে ইউটিউব চ্যানেল, আর তাতে 2012 সালের পর বিভিন্ন বিষয়ে প্রায় 100 ভিডিও প্রকাশ করা হয়েছে। নাইট ক্লাবে হামলার পরপরই ওমরের বাসায় তল্লাশি চালায় পুলিশ। পরে তার বাবা মার্কিন গণমাধ্যম এনবিসিকে জানান এ হত্যাকাণ্ডের সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক নেই। তবে তার ছেলে কয়েক মাস আগে মিয়ামিতে দুজন পুরুষকে আপত্তিকর অবস্থায় দেখে ক্ষুব্ধ হয়েছিলেন। এই ঘটনার পরিপ্রেক্ষিতে ওমর হামলা চালিয়ে থাকতে পারে বলে জানান তিনি। তবে ফক্স নিউজ জানায় 2013 সাল থেকেই যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ তদন্ত সংস্থা এফবিআই এর সন্দেহের তালিকায় ছিলেন ওমর মাতিন। হামলার পর এর প্রকৃত কারণ জানার চেষ্টার পাশাপাশি 29 বছর বয়সী মাতিনের ব্যাপারে তদন্ত শুরু করেছে এফবিআই। ধর্মীয় উগ্রপন্থাকে এই হামলার প্রাথমিক কারণ বলে ধারণা করা হলেও সব বিষয় খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তারা। এদিকে মতিন অন্য সবার মতো স্বাভাবিক ছিলেন বলে উল্লেখ করেন পরিচিত জনেরা। তার বাড়ির পাশের ইসলামিক সেন্টারের ইমামও মতিন শান্ত প্রকৃতির ছিল বলে জানান। তবে মাতিনের সাবেক স্ত্রী তাকে মানসিক অসুস্থ ও বদমেজাজি বলে উল্লেখ করেছেন। মাতিন G4S নামের একটি বেসরকারি নিরাপত্তা প্রতিষ্ঠানে 9 বছর কাজ করেছে বলে জানান তিনি। এ সময় তাকে পেশাগত কারণে অস্ত্র বহন করতে হতো। 2009 সালে বিয়ের পর 2011 সালে তাদের বিচ্ছেদ হয় বলে জানান মাতিনের সাবেক স্ত্রী। প্রথম দিকে তাকে স্বাভাবিক মনে হতো, কিছুদিন পর তার মধ্যে অস্থিরতা দেখতে পাই আমি। আমাকে সে মারধরও করত। 2004 সালে চালু হওয়া ক্লাবটিতে কঠোর নিরাপত্তা বেষ্টনী ভেদ করেই সবাইকে প্রবেশ করতে হয়। তা সত্ত্বেও হামলাকারী কিভাবে অস্ত্র নিয়ে ভেতরে প্রবেশ করলো তা খতিয়ে দেখা হচ্ছে। এফবিআই এর সূত্রে বিবিসি জানায় হামলার আগে ওমর মাতিন জরুরি বিভাগে ফোন করে তার পরিকল্পনার কথা জানায়। এর সঙ্গে আইএস এর সম্পৃক্ততা রয়েছে বলেও ঘোষণা করে সে। এদিকে অরল্যান্ডোর হামলার নিন্দা জানিয়েছেন হিলারি ক্লিন্টন ও ডোনাল্ড ট্রাম্প। এছাড়া ব্রিটেন, জার্মানি, তুরস্ক, কানাডা, অস্ট্রেলিয়া ও বাংলাদেশের পক্ষ থেকেও এই সন্ত্রাসী হামলার নিন্দা প্রকাশ করা হয়েছে। দেলোয়ার হোসেন, সময় সংবাদ। এদিকে ফ্লোরিডার অরল্যান্ডোতে হামলার পর নিউ ইয়র্ক জুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। ব্যক্তি পর্যায়ে আগ্নেয়াস্ত্র ব্যবহার নিষিদ্ধে জোর ব্যবস্থা নিতে কেন্দ্রীয় সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন স্পিকার মার্ক ভিভেরিটো। হত্যাযজ্ঞের বিরুদ্ধে ক্ষোভ জানিয়ে দ্রুত এর বিচার দাবি করেছেন প্রবাসী বাঙালিরাও। নিউ ইয়র্ক প্রতিনিধি শিহাবুদ্দিন কিসলুর পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুণ্ণ রাখার আহ্বানে রোববার নিউ ইয়র্কে এক সমাবেশের আয়োজন করেন সিটি কাউন্সিলম্যান ড্যানিয়েল ড্রম। সমাবেশে নিউ ইয়র্ক সিটি কাউন্সিল স্পিকার সহ জনপ্রতিনিধিরা বক্তব্য রাখেন। সন্ত্রাসীদের কোনো অপতৎপরতা আমাদের ঐক্য বিনষ্ট করতে পারবে না। সমাজের সব সম্প্রদায়ের মানুষকে আমরা সমানভাবে বিবেচনা করে এসেছি এবং ভবিষ্যতেও আমাদের এই মতাদর্শের কোনো পরিবর্তন হবে না। 9/11 থেকে শুরু করে আমরা অনেক সন্ত্রাসী হামলার শিকার হয়েছি, কিন্তু চরমপন্থীদের এসব ষড়যন্ত্র আমাদেরকে আরো ঐক্যবদ্ধ করেছে। সিটি কাউন্সিল স্পিকার ভিভেরিটো ব্যক্তি পর্যায়ে আগ্নেয়াস্ত্র ব্যবহার নিষিদ্ধে জোর ব্যবস্থা নিতে কেন্দ্রীয় সরকারের প্রতি আহ্বান জানান। ভিন্ন সংস্কৃতির ঐতিহ্য নিয়ে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। সব ধর্মের মানুষ স্বাধীনভাবে তাদের মুক্তমন প্রকাশ করবে, এটাই আধুনিক যুগের মূল শিক্ষা। কিন্তু ফ্লোরিডায় যা হয়ে গেল তা আমাদের পথ চলার জন্য অনেক বড় ধাক্কা। এই ধরনের ঘটনা এড়াতে কেন্দ্রীয় সরকারকে দ্রুততম সময়ের মধ্যে সুনির্দিষ্ট ব্যবস্থা নিতে হবে। অরল্যান্ডোতে বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানান প্রবাসী বাংলাদেশিরা। মুসলমান এবং অভিবাসী হিসেবে দৈনন্দিন জীবনযাপনে আশঙ্কার কথাও জানালেন অনেকে। আমাদের সকলের জন্য একটা খুবই দুঃখ ভারাক্রান্ত, খুবই কষ্টের সময়। আসলে এই ধরনের ঘটনাগুলো আমাদের যেটা করে আমাদের কমিউনিটিকে ডিভাইড করে, কারণ আমরা হচ্ছে মাল্টি কালচারাল প্লুরালিস্টিক কমিউনিটি। যে শুটিং করছে নামটা মুসলমান হওয়ার কারণেই মুসলিম কমিউনিটির উপরে একটা নেগেটিভ ধারণা সবারই আসবে। আমি একজন ইসলাম ধর্মাবলম্বী অথবা মুসলমান ধর্মাবলম্বী হিসেবে আমি লজ্জিত। একজন মানুষ হিসেবে আমি ক্ষুব্ধ এবং ক্রুদ্ধ, কারণ যেই ঘটনাটা ফ্লোরিডা অথবা পুরো পৃথিবীতে এখন ঘটে যাচ্ছে ইসলামের নামে, সেটা সঠিক ইসলাম না। ইসলামের এই বাণী কখনোই ছিল না। ইসলাম শান্তির ধর্ম বলে আমরা জানি। ফ্লোরিডায় সন্ত্রাসী হামলার পর যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে নিউ ইয়র্ক জুড়ে সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক সময় আরো দেখবেন।
মেক্সিকোয় শিক্ষা সংস্কার বিরোধী আন্দোলনের মধ্যেই শিক্ষক ইউনিয়নের নেতা গ্রেফতার, প্রতিবাদে বিক্ষোভ, সংঘর্ষ। বন্দুক হামলা চালিয়ে নির্বিচারে নিরীহ মানুষদের হত্যার ঘটনা নতুন নয় যুক্তরাষ্ট্রে। প্রতিবন্ধী থেকে শুরু করে স্কুল পড়ুয়া, শিশু, বৃদ্ধ কেউই রেহাই পায়নি এমন নৃশংস হামলা থেকে। কেন বারবার এমন ঘটনা ঘটছে আর কেনই বা হামলা প্রতিরোধে ব্যর্থ হচ্ছে নিরাপত্তা বাহিনী, এ নিয়ে এখনো মুখ খোলেনি মার্কিন সরকার। তবে শনিবারের হামলার পর মার্কিন অস্ত্র আইনে কড়াকড়ি আনার বিষয়টি আবারও সামনে নিয়ে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। 2007 সালের ঘটনা। ভার্জিনিয়া প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বন্দুক হাতে ঢুকে পড়ে সিউই হুইচো। চোখের সামনে পড়া মাত্র ছাত্রদের ওপর গুলি বর্ষণ শুরু করে চো। দৌড়ে ছোটাছুটি করেও সেই দিন প্রাণে বাঁচতে পারেনি বিশ্ববিদ্যালয় পড়ুয়া 32 ছাত্র। পরে পুলিশের পক্ষ থেকে জানানো হয় মানসিক ভারসাম্যহীন চো আত্মহত্যা করে। এর 2 বছরের মাথায় টেক্সাসের ফোর্ট হুডের সেনা ঘাঁটিতে বন্দুক হামলা চালায় মালিক হাসান নামের এক মুসলিম। ইরাক হামলার প্রতিশোধ নিতে সেদিন 13 সেনা সদস্যকে হত্যা করে সে। একই বছর নিউ ইয়র্কের অভিবাসন কেন্দ্রে হামলা চালিয়ে হত্যা করা হয় আরও 13 জনকে। এসব হামলার রেশ কাটতে না কাটতে 2012 সালে সবচেয়ে ঘৃণ্য বন্দুক হামলার ঘটনা ঘটে কানেকটিকাটের স্যান্ডি হুক স্কুলে। হামলাকারী অ্যাডাম লেনজা 6 থেকে 7 বছর বয়সী 20 শিশুকে গুলি করে হত্যা করে সেদিন। শিশুদের বাঁচাতে গিয়ে প্রাণ হারান আরও 6 শিক্ষক। এমন বর্বর হত্যাকাণ্ডের পর নিজেই আত্মহত্যা করেন অ্যাডাম। গেল বছর মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা নিষ্পাপ শিশুদের এই হত্যাকাণ্ডের কথা স্মরণ করেন অশ্রুসিক্ত নয়নে। এরপরই তিনি ঘোষণা দেন নির্বাহী ক্ষমতা প্রয়োগ করে অস্ত্র কেনাবেচায় কড়াকড়ি আরোপের। কংগ্রেসের বিরোধিতা সত্ত্বেও ওবামার এই ঘোষণার পেছনে একটি বড় কারণ ছিল সান বার্নার্ডিনোতে হামলার ঘটনা। রিজওয়ান ফারুক ও তার স্ত্রী তাসফিন মালিক সেবার এক প্রতিবন্ধী কেন্দ্রে হামলা চালিয়ে 14 জনকে হত্যা করে। তদন্তে বের হয়ে আসে এই হত্যাকাণ্ডের জন্য বিপুল পরিমাণ অস্ত্র এবং গোলাবারুদ সংগ্রহ করেছিল তারা, যার বেশিরভাগই ছিল বেনামে কেনা। এরপরেই যুক্তরাষ্ট্রে অবাধে অস্ত্র কেনাবেচার বিষয়টিতে বিভিন্ন মহলে সমালোচনা শুরু হয়। এবারও অরল্যান্ডোতে হামলার পরই একই প্রশ্ন ওঠে। এর জবাবে রোববার মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা আবারও ঘোষণা দেন অস্ত্র কেনাবেচায় নানা বিধিনিষেধ প্রয়োগের। তানজিম মুনিয়াত, সময় সংবাদ। ইরাকের ফাল্লুজা, সালাউদ্দিন, গারমার শহরের বেশ কিছু এলাকা থেকে আইএসকে বিতাড়িত করার পর এবার দক্ষিণ মসুলের দিকে অগ্রসর হচ্ছে ইরাকি সেনাবাহিনী। তবে ফাল্লুজার আইএস নিয়ন্ত্রিত এলাকা থেকে পালাতে গিয়ে হত্যাকাণ্ডের শিকার হয়েছে 19 জন বেসামরিক নাগরিক। এদিকে সিরিয়ার ইদলিবে সরকারি বাহিনীর বিমান হামলায় নিহত হয়েছে 5 শিশুসহ অন্তত 20 জন। সিরিয়ার রাক্কা প্রদেশ, রাক্কা ও তাবকা শহরের সংযোগকারী প্রধান মহাসড়কের নিয়ন্ত্রণ নিতে ব্যাপক অভিযানে নেমেছে সরকারি বাহিনী। সিরীয় সেনাবাহিনীর ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র হামলার পাশাপাশি এই অভিযানে সমর্থন দিয়ে যাচ্ছে রুশ যুদ্ধবিমান। স্থল ও আকাশপথে সমান্তরালে পরিচালিত আইএস বিরোধী যৌথ অভিযান ছাড়াও দেশটির মধ্যপন্থী বিদ্রোহীদের আলাদাভাবে সহযোগিতা করছে মার্কিন জোট। আইএস বিরোধী অভিযানের দিনেই সরকার বিরোধী মধ্যপন্থী বিদ্রোহীদের উপর হামলা খবর পাওয়া গেছে। বিদ্রোহী নিয়ন্ত্রিত ইদলিবের এক বাজারে বিমান হামলায় নিহত হয়েছে শিশুসহ বেশ কয়েকজন। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায় সরকার বা রাশিয়ার পক্ষ থেকে রোববারের এই হামলা চালানো হয়ে থাকতে পারে। ইরাকেও আইএস বিরোধী অগ্রাভিযান অব্যাহত রেখেছে দেশটির সেনাবাহিনী। মার্কিন জোটের সহায়তায় ফাল্লুজা, সালাহুদ্দিন ও গারমার শহরের বেশ কিছু এলাকা আইএস মুক্ত করার পর ভারী সামরিক সরঞ্জাম নিয়ে সরকারি বাহিনী এখন মসুলের দিকে অগ্রসর হচ্ছে বলে দাবি জানায় তারা। অতীতের চেয়ে অনেক বেশি সক্ষমতা অর্জন করেছি আমরা। সৃষ্টিকর্তার ইচ্ছায় এরই মধ্যে বেশ কিছু সম্মুখ যুদ্ধে বিজয় লাভ করেছি। আমরা মসুলবাসীকে বলছি অন্যান্য এলাকার মতো এখান থেকেও আইএসকে বিতাড়িত করতে আমরা বদ্ধপরিকর। এদিকে সরকারি বাহিনীর ঘিরে ফেলা আইএস নিয়ন্ত্রিত এলাকা থেকে পালাতে গিয়ে আইএসের হাতে হত্যাকাণ্ডের শিকার হয়েছে 2টি পরিবারের 19 সদস্য। সংখ্যায় কম হলেও কিছু মানুষ প্রাণ নিয়ে এলাকা ছাড়তে পেরেছে বলে জানিয়েছে ত্রাণ বিতরণকারী সংস্থাগুলো। সাম্প্রতিক সময়ে সরকারি বাহিনীর অভিযান জোরদার হওয়ার পর থেকে জঙ্গি সংগঠনটি মানব ঢাল হিসেবে ব্যবহার করছে স্থানীয় বাসিন্দাদের। জাহিদুর রহমান, সময় সংবাদ। সিরিয়ার প্রাচীন শহর পালমিরায় আইএসের ধ্বংস করা বিভিন্ন স্থাপনার সংস্কারে অন্তত 10 বছর সময় লাগবে বলে জানিয়েছেন পুরাতত্ত্ববিদরা। পালমিরার সংস্কারে এরই মধ্যে কাজ শুরু করেছে সিরীয় সরকার। আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা ও প্রত্নতাত্ত্বিকরাও শহরটির পুরনো রূপ ফিরিয়ে দিতে সাহায্যের হাত বাড়িয়েছেন।
আইএস জঙ্গিরা পালমিরার বিভিন্ন অবকাঠামো ধ্বংস করায় এর অধিবাসীরা নিজ বসতিতে ফিরতে পারছেন না। 2015 সালের মে মাসে পালমিরা দখলে নিয়ে আইএস শহরটির বিভিন্ন স্থাপনার পাশাপাশি জাদুঘরের কয়েক হাজার ভাস্কর্য ধ্বংস করে। কয়েক মাসের তাণ্ডবে নান্দনিক এই প্রাচীন শহরটি পরিণত হয় নিষ্প্রাণ এক মৃত্যুপুরীতে। আধুনিক পালমিরা 50,000 মানুষের বসতি হলেও তাদের অনেকেই প্রাণভয়ে শহরটি ছেড়ে পালিয়েছিলেন। এবছরের 27শে মার্চ সরকারি বাহিনী পালমিরাকে আইএসের দখলমুক্ত করলেও শহরটির অবকাঠামো ধ্বংস হয়ে যাওয়ায় উদ্বাস্তুরা নিজ বাড়িতে ফিরতে পারছেন না। পালমিরা আইএস মুক্ত হওয়ায় আমরা আবারও বাড়িতে ফেরার আশা করছি। জঙ্গিরা রাস্তাঘাট, পানি ও বিদ্যুৎ ব্যবস্থা ধ্বংস করে দিয়ে গেছে। এসব কবে ঠিক হবে জানি না। পালমিরা সিরীয় বাহিনীর নিয়ন্ত্রণে আসার পরপরই শহরটির ঐতিহাসিক স্থাপনা পুনরুদ্ধারে কাজ শুরু করে সরকার। কাজটি কঠিন হলেও কর্তৃপক্ষ আন্তরিক হলে শহরটিকে আবারও আগের রূপে ফিরিয়ে আনা সম্ভব বলে মনে করছেন বিশ্লেষকেরা। বর্তমানে পালমিরা জাদুঘর কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলোর সংস্কার ও রক্ষণাবেক্ষণকেই গুরুত্ব দিচ্ছেন বেশি। আইএসের বিভৎস তাণ্ডবে জাদুঘরের দেয়াল ও ছাদ ক্ষতিগ্রস্ত হওয়ায় তা সংস্কারের কাজে আগে করা হচ্ছে। জাদুঘরে ভাস্কর্য ও স্থাপনাগুলো কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে গত এক মাসে আমরা সেসব পর্যবেক্ষণ করেছি। তবে যে উপাদান দিয়ে ভাস্কর্যগুলো তৈরি তা খুঁজে পাওয়া কঠিন। আমরা দামেস্ক ও হোমসে এর সন্ধান করে যাচ্ছি। পালমিরার পুরনো রূপ ফিরিয়ে দিতে আন্তর্জাতিক পুরাতাত্ত্বিকরাও এগিয়ে এসেছেন। তবে তাদের আশঙ্কা আইএস পালমিরার যে ক্ষতি করেছে তা পূরণ করতে অন্তত 10 বছর সময় লেগে যেতে পারে। আইএস এই শহরটির প্রাণ কেড়ে নিয়েছে। যা হারিয়েছে তা হয়তো আর কখনোই ফিরিয়ে আনা সম্ভব নয়। ক্ষতিগ্রস্ত ভাস্কর্যগুলোকে পুরনো রূপ দিলেও প্রথম সৌন্দর্যের অভাবটা থেকেই যাবে। সিরিয়ার মধ্যাঞ্চলীয় হোমস প্রদেশে অবস্থিত প্রাচীন পালমিরার প্রকৃত নির্মাণকাল জানা না গেলেও খ্রিস্টীয় প্রথম শতকে তা রোমান সাম্রাজ্যের অধীনে আসে। 1980 সালে ইউনেস্কো পালমিরাকে বিশ্ব ঐতিহ্য হিসেবে ঘোষণা করে। দেলোয়ার হোসেন, সময় সংবাদ। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা আফগানিস্তানে অতিরিক্ত সেনা সদস্য নাও পাঠাতে পারেন এমন সম্ভাবনা রয়েছে বলে এক মার্কিন কূটনৈতিকের বরাত দিয়ে জানিয়েছে রয়টার্স। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী পোল্যান্ডে আগামী মাসে অনুষ্ঠিতব্য নেটো সম্মেলনের আগে ওবামা এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নিচ্ছেন না। তাই বরাবরের মতো 9,500 থেকে 5,500 সেনা সদস্যই আফগানিস্তানে থাকবে বলে বার্তা সংস্থাটি জানিয়েছে। আর নেটো সম্মেলনে এই বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নাও হতে পারে বলে নাম প্রকাশে অনিচ্ছুক সেই কূটনীতিকের বরাতে জানিয়েছে রয়টার্স। এর আগে গেল শুক্রবার নাম না প্রকাশের শর্তে এক উচ্চপদস্থ সেনা কর্মকর্তার বরাত দিয়ে এপি জানিয়েছিল এবার আফগানিস্তানে তালেবান নির্মূলে বেশি সেনা পাঠাবেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। 9/11 সংক্রান্ত মার্কিন কংগ্রেসের গোপন প্রতিবেদনে টুইন টাওয়ার হামলায় সৌদি সরকার কিংবা সেদেশের কোনো রাষ্ট্রীয় ব্যক্তি জড়িত থাকার প্রমাণ নেই বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএ প্রধান জন ব্রেনান। 28 পৃষ্ঠার ওই প্রতিবেদন প্রকাশিত হলে বিষয়টি স্পষ্ট হবে বলে সৌদি গণমাধ্যম আল আরাবিয়াকে দেয়া এক সাক্ষাৎকারে জানান তিনি। তবে টুইন টাওয়ার হামলার ঘটনায় সৌদি আরব ও ইসরায়েলের জড়িত থাকার তথ্য যুক্তরাষ্ট্র লুকানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন রিয়াদে নিযুক্ত সাবেক মার্কিন কূটনীতিক মিশেল স্প্রিংম্যান। এর আগে 9/11 সংক্রান্ত মার্কিন গোপন তদন্ত প্রতিবেদন প্রকাশ হলে ওই হামলায় রিয়াদের সম্পৃক্ততার তথ্য ফাঁস হয়ে যেতে পারে বলে জানায় গণমাধ্যম। এমনকি সৌদির পক্ষ থেকেও যুক্তরাষ্ট্রকে ওই তথ্য প্রকাশ থেকে বিরত থাকতে চাপ দেওয়া হয়। এর মধ্যেই গত মে মাসে টুইন টাওয়ার হামলায় ভুক্তভোগী মার্কিনীদের সৌদি আরবের বিরুদ্ধে মামলা করার অধিকার সংক্রান্ত একটি বিল সিনেটে পাশ হয়েছে। বর্তমানে সেটি প্রতিনিধি পরিষদে পাশের অপেক্ষায় রয়েছে। আন্তর্জাতিক সময় আরো যা দেখবেন। পশ্চিম ইউরোপের প্রবেশ পথে কড়াকড়ি আরোপ করায় গ্রিসের বিভিন্ন উপকূলে বহু অভিবাসীর দুর্বিষহ জীবন। আশ্রয়হীনদের জন্য খুলে দেওয়া হলো কিলিনিস শহরের অবকাশ যাপন কেন্দ্র। মেক্সিকোর ওসাকায় শিক্ষা সংস্কার বিরোধী চলমান আন্দোলনের মধ্যেই সেখানকার শিক্ষক ইউনিয়নের নেতাকে গ্রেফতার করা হয়েছে। অর্থ কেলেঙ্কারির অভিযোগে রুবিন নুনিসকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন রাষ্ট্রীয় আইনজীবী। তবে এই অভিযোগ প্রত্যাখ্যান করে রাজনৈতিক কারণে তাকে গ্রেফতার করা হয়েছে বলে দাবি করেছেন তার সমর্থকরা। এর মধ্যে রুবিন নুনিসকে গ্রেফতারের প্রতিবাদে ডাকা বিক্ষোভ সমাবেশে রোববার পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ব্যাপক সংঘর্ষ হয়েছে। রণক্ষেত্রে পরিণত হয়েছে মেক্সিকোর ওসাকা রাজ্য।
শিক্ষা সংস্কার বিরোধী আন্দোলন চলাকালে শিক্ষক ইউনিয়নের নেতা রুবিন নুরিসকে গ্রেফতারের প্রতিবাদে ঢাকা বিক্ষোভ সমাবেশে পুলিশের সঙ্গে রোববার বিক্ষোভকারীদের তুমুল সংঘর্ষ হয়। টায়ার জ্বালিয়ে রাস্তা আটকে বিক্ষোভ করলে পুলিশ টিয়ার গ্যাস ছুড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়। রুবিন নুনিস ওসাকা রাজ্যের ন্যাশনাল কোঅর্ডিনেশন অফ এডুকেশন ওয়ার্কার্স CNTE এর নেতা। নুনিসের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তিনি 2013 থেকে 15 সালের মধ্যে CNTE এর তহবিল থেকে 13 লাখ মার্কিন ডলার অর্থ আত্মসাৎ করেছেন। ওসাকা রাজ্যে পুলিশ ও জাতীয় নিরাপত্তা কমিশনের সহায়তায় এডুকেশন ওয়ার্কার্স ইউনিয়নের কর্মীদের আটকের নির্দেশ দেওয়া হয়েছে। তবে সরকারের সব অভিযোগ প্রত্যাখ্যান করে রাজনৈতিক কারণে তাকে গ্রেফতার করা হয়েছে বলে দাবি করেছে শিক্ষক ইউনিয়নের কর্মী ও নুনিজের সমর্থকরা। এ সময় তারা নুনিজের মুক্তিও দাবি করেন। আমরা সরকারকে বলতে চাই আমাদের এই যুদ্ধ চলবে। একই সঙ্গে আমাদের নেতা রুবিন নুনিসকে জানাতে চাই আপনি যেখানেই থাকুন আমরা এই আন্দোলন চালিয়ে যাব। গত মাসে মেক্সিকোর প্রেসিডেন্ট এনরিক পেনা নিয়েতো, মিশোকান, গুয়েরেরো, ওসাকা এবং শিয়াপাসের 4000 শিক্ষককে ছাঁটাই করার ঘোষণা দেন। এই সিদ্ধান্তের পর দেশটির দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকার শিক্ষকদের জীবনমান হুমকির মুখে পড়বে বলে সমালোচকরা দাবি করলেও দেশের ভবিষ্যতের জন্য এই সংস্কার জরুরি বলে সরকার তার সিদ্ধান্তে অটল রয়েছেন। শিরিন আক্তার, সময় সংবাদ। উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচি নিয়ে তৈরি হওয়া উত্তেজনা আলোচনার মাধ্যমে কমিয়ে আনতে সংসদের সমর্থন চেয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক গিউন হাই। সোমবার পার্লামেন্ট অধিবেশনে ভাষণে পিয়ংইয়ং এর ওপর অবরোধ আরোপের মতো চাপ প্রয়োগের পরিবর্তে আলোচনার মাধ্যমে সংকট সমাধানের উদ্যোগ নেওয়ারও আহ্বান জানান হাই। আর এজন্য জাতীয় পরিষদকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার গুরুত্ব তুলে ধরেন তিনি। উত্তর ও দক্ষিণ কোরিয়ার জনগণ শান্তিপূর্ণ পরিবেশে জীবনযাপনের আশা প্রকাশ করেন দক্ষিণ কোরীয় প্রেসিডেন্ট। এ বছরের শুরুতে পারমাণবিক বোমার পরীক্ষা ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের পর উত্তর কোরিয়ার বিরুদ্ধে একাধিকবার নতুন নতুন নিষেধাজ্ঞা আরোপ করে আন্তর্জাতিক সম্প্রদায়। তবে সেই ধারা থেকে বের হয়ে এবার সংলাপের মাধ্যমে সংকট সমাধানে উদ্যোগ নেওয়ার ইঙ্গিত দিল দক্ষিণ কোরিয়া। ইইউ তুরস্ক চুক্তির পরও থেমে নেই গ্রিসমুখী অভিবাসীর ঢল। পশ্চিম ইউরোপের রাষ্ট্রগুলোর প্রবেশপথে কড়াকড়ি আরোপ করায় গ্রিসের বিভিন্ন উপকূলে দুর্বিষহ সময় পার করছে হাজারো মানুষ। আশ্রয়হীন এমন কয়েকটি পরিবারের সহায়তায় এগিয়ে এসেছেন কিলিনিসের মেয়র। শহরের অবকাশ যাপন কেন্দ্রগুলোর দরজা তিনি খুলে দিয়েছেন অসহায় শরণার্থীদের জন্য। গ্রিসের উপকূলীয় শহর কিলিনিসের এই অবকাশ যাপন কেন্দ্রে এখন আর কেউ ছুটি কাটাতে আসেন না। যারা আছেন তারা সবাই সিরীয় শরণার্থী। সিরিয়ার সহায় সম্বলহীন অসহায় কয়েকটি পরিবারকে ঠাঁই দিতে এ উদ্যোগ নিয়েছেন স্থানীয় মেয়র নামফিল ইয়োসেফ মোরান। একসময় তিনিও রাজনৈতিক অস্থিতিশীলতা থেকে বাঁচতে সিরিয়া ছেড়ে গ্রিসে আশ্রয় নিয়েছিলেন। সিরীয়রা ভয়াবহ পথ পাড়ি দিয়ে গ্রিসে আসছে ঠিকই, কিন্তু কোথাও সুবিধা করতে পারছে না। খোলা আকাশের নিচে ঠুনকো তাঁবুতে শিশুরা অসুস্থ হয়ে পড়ছে। এই অবস্থায় সবচেয়ে অসহায় কয়েকটি পরিবারকে আমি এখানে আশ্রয় দিয়েছি। গ্রিস ইউরোপের অন্যতম প্রধান প্রবেশমুখ হওয়ায় এখানে শরণার্থীদের চাপ সবচেয়ে বেশি। বিপুল সংখ্যক শরণার্থীকে সামাল দেওয়ার ক্ষেত্রে মেয়রের এই উদ্যোগ হতে পারে ভালো এক দৃষ্টান্ত। মেরান্ত এই নিয়ে মোট 300 শরণার্থীকে অবকাশ যাপন কেন্দ্রে ঠাঁই দিয়েছেন, যাদের মধ্যে 2/3 শিশু। তারা একদিকে যেমন সবুজ পরিবেশে খেলাধুলা করতে পারছে, তেমনি পাচ্ছে সুস্থ পরিবেশে বেড়ে ওঠার সুযোগ। থাকা খাওয়ার সুবিধার পাশাপাশি পাচ্ছেন 24 ঘন্টা বিদ্যুৎ ও গরম পানির সুব্যবস্থা, যা শরণার্থী শিবিরে ভাবাই যায় না। কয়েকদিন আগেও খুব বাজে পরিবেশে থাকতে হয়েছিল। এখন এখানে আশ্রয় পেয়ে স্বস্তি পেয়েছি। আমি মেয়রের প্রতি কৃতজ্ঞ। শুধু তাই নয়, স্বাস্থ্যসেবার দিকেও খেয়াল রয়েছে কর্তৃপক্ষের। শিশু জুট যুদ্ধে তার বাবা মাকে হারিয়েছে কথা বলা আর শ্রবণ শক্তিও। কর্তৃপক্ষ এখন তার যাবতীয় চিকিৎসার ভার নিয়েছেন। সেই সঙ্গে চলছে শিশু কিশোরদের লেখাপড়াও। তবে সব সেবা পাওয়া সত্ত্বেও গ্রিসে আটকে পড়া এই মানুষগুলোর আকুতি একটাই, যে করেই হোক পশ্চিমের ধনী রাষ্ট্রগুলোয় পৌঁছাতে হবে। আমরা এখানে নিরাপদে আছি ঠিকই, কিন্তু আটকে গেছি। এখানে পড়ে থাকলে আমাদের বাচ্চাদের ভবিষ্যৎ ধ্বংস হয়ে যাবে। আমার স্বামী সন্তান জার্মানিতে আছে, আমি তাদের কাছে যেতে চাই।